চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। এখানে কেন এসেছেন আপনি? শুনেছি যে তোমার পুরনো বন্ধু, যে মগধের ঘোর শত্রু, অশাককে তোমার আতিথ্য নিয়ে আনন্দে রয়েছে। আপনি কি করে জানতে পারলেন? মগধের চোখ আর কান সর্বত্র ছড়ানো আছে রাজকুমার। তাহলে আচার্য, দিগ্বিজয় কি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? প্রতি পদে বিস্মিত করতে চলেছে এই অভিযান। তোমার প্রশ্নের উত্তর আমি সময় এলে দেব। যাও দেখো শশাঙ্ক আর আহিরিয়া কি করছে। আজ্ঞে আচার্য। আজ কে দায়িত্বে আছে? অনুপ্রভ আচার্য। আচ্ছা, এবার কাজের কথায় আসি। মগধের চোখ আর কান এটাই বলছে যে তুমি চন্দ্রগুপ্ত আর চাণক্যর সঙ্গে সন্ধি করেছ, মগধের উপর আক্রমণের পরিকল্পনা করেছ। না, এই সমস্ত কথা মিথ্যে, অপপ্রচার আমার বিরুদ্ধে। ছেলে মানুষই ছাড়ো, তুমি এক সম্মানিত রাজকুমার, মিথ্যে বলা তোমায় মানায় না। আমি সব জানি। তক্ষশিলা গুরুকুলে চন্দ্রগুপ্ত তোমার প্রিয় বন্ধু ছিল, কিন্তু এখন না ও শিশু আছে আর না তুমি। তুমি এখন রাজকুমার হয়েছ, তোমাকে নিজেই এখন সিদ্ধান্ত নিতে হবে। আর সিদ্ধান্তটা তোমার রাজ্যের পক্ষে যেন মঙ্গলজনক হয়। আর যে পদক্ষেপ তুমি নিতে চলেছ তাতে তোমাকে সবকিছু হারাতে হবে। হ্যাঁ, যদি তুমি বুদ্ধির সঙ্গে বিবেচনার সঙ্গে কাজ করো, রাজনীতির একজন দক্ষ খেলোয়াড়ের মতো সামনে আসা দুঃসময়কে সুসময় বদলে দিতে পারো, তবে সমস্ত দৃশ্যই বদলে যাবে। আর এমনটাই বদলাবে যে তোমার ভাগ্যটাই বদলে যাবে। যেমন এই সময় ভারতবর্ষের সবচাইতে বড় শক্তিশালী রাজ্য তোমার শত্রু হতে চলেছে। একবার ভাবো, যদি এই রাজ্যই অর্থাৎ মগধ তোমার বন্ধু হয়ে যায়। রাজকুমার, চিন্তা করে দেখো, যদি আমরা তোমাকে বলি তোমার পূর্ব দিকের সমুদ্র পাড়ের সমস্ত রাজ্যগুলো তোমারই অধিকারে থাকবে, তবে তা তোমার রাজ্যকে আকারে 3 গুণে বাড়িয়ে দেবে। একবার চিন্তা করে দেখো, যদি আমরা তোমাকে ভারতের সবচাইতে বিশ্বস্ত আর মিত্র রাজার স্বীকৃতি দিই, তোমাকে আদর্শ রাজা হিসেবে পাটলিপুত্রে আমন্ত্রণ জানাই, মগধপতির সঙ্গে সুরাপান, ভোজ, সমস্ত মহত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় তোমার সঙ্গে পরামর্শ, তোমার মত চাওয়া হয়, তুমি তো এমনিতেই রাজকুমার থেকে ভারতের সবচাইতে মহত্বপূর্ণ রাজা হয়ে যাবে। অন্য রাজারা তোমাকে ঈর্ষা করতে শুরু করবে,
কারণ হঠাৎ করেই তোমার কাছে কিছু না থাকা থেকে সমস্ত কিছু এসে পড়বে। রাজ্য, সম্পদ, সৌন্দর্য সব কিছু তোমার কাছে চলে আসবে। আর এসব কিছুর জন্য আমাকে কি করতে হবে? ছোট্ট একটা কাজ, আমাদের দিকে চলে এসো। মেরে ফেলো চন্দ্রগুপ্তকে। অমাত্য, আপনি এমনটা ভাবতেও পারেন কি করে? আমি মগধের মতন সবকিছুকে সত্তা আর সমৃদ্ধির দাঁড়িপাল্লে ওজন করি না। চন্দ্রগুপ্ত আমার ছোটবেলার বন্ধু, আর আমি ওর সঙ্গে প্রতারণা করতে পারবো না। আমি ওর সঙ্গ দেব অখণ্ড ভারতবর্ষের জন্য। আবার হেরে গেলেন আপনি। আপনাকে এভাবে হেরে যেতে দেখে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, খেলারও তো একটাই নিয়ম, হার অর্থাৎ হার। এসব কি হচ্ছে আজকে? আমার দান ঠিক মতো পড়ছে না কেন? মনে হচ্ছে আমার আজকে আর খেলাই উচিত নয়। আর এক দান খেলুন না, আমি বলছি বলে। নায়ক বাবু, প্রিয়তমা, তুমি আমার জন্য নিজের ধন কেন বাজি রাখতে চাইছো? কি পার্থক্য বলুন তো নায়ক বাবু? আমার অর্থ আর আপনার অর্থ দুটো আলাদা বুঝি? ভীষণ দুষ্টু তুমি, আর আমি তোমায় না করি কি করে? হ্যালো দান, জিতে গেছি আমরা। মনে হচ্ছে আমার প্রিয়তমার ভাগ্য সঙ্গ দিচ্ছে আমার। তুমি হেরে গেছো। সেটা তো দেখতেই পাচ্ছি। একটা কাজ করা যাক, দান বাড়ানো যাক। ভাগ্যকেও তো একটা সুযোগ দেওয়া উচিত। আর এমনিতেও আপনি পাটলিপুত্রের মালিক, যা ইচ্ছা তাই করতে পারেন। যদি আপনার অনুমতি থাকে তাহলে যা হেরেছি তা আরো একবার জেতার জন্য একটা সুযোগ কি পেতে পারি? হয় এসপার নয় ওসপার। যদি আপনি জিতে যান তাহলে আমার সব সোনা আপনার, আর যদি আমি জিতে যাই তাহলে আপনার সব সোনা আমার। নায়ক বাবু, আমার তো মনে হয় যে আপনার আরো একবার খেলা উচিত, কারণ আমি জানি যে উনি খুব ধনবান।
আর যদি যদি আপনি খেলায় ওনাকে হারিয়ে দিতে পারেন তাহলে ওনার সব সোনা আপনার হয়ে যাবে। তো ঠিক আছে, কিন্তু আরো একটা কাজ করতে হবে। এইবার তাহলে বাজির পরিমাণ আরো বাড়াতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে আমার এই সব কিছু তোমার, সব কিছু। আর যদি আমি জিতে যাই তাহলে তোমার সমস্ত স্বর্ণ আমার, আর তুমি সারা জীবনের জন্য আমার দাস হয়ে থাকবে। দাস। আরো একটা শর্ত আছে। এইবার এই খেলা তুমি চতুরাননের পাশা দিয়েই খেলবে। চতুরাননের পাশা দিয়ে। তুমি কি রাজি আছো? হ্যাঁ, রাজি। তাহলে ঠিক আছে, চালো তোমার দান। এটা ছলনা হয়েছে আমার সঙ্গে। এখন চন্দ্রগুপ্তের সঙ্গে তোমার সন্ধির খবর তো আমরা পেয়েই গেছি। অর্থাৎ মগধের জন্য তুমি সংকট তৈরি হয়ে গেছো। যতক্ষণ মগধ তোমায় সমূলে বিনাশ না করছে সে তো শান্তিতে বসে থাকবে না। চন্দ্রগুপ্তর সঙ্গে তোমার সন্ধি হওয়ার আগেই গোটাটাই শেষ। তোমার রাজ্যও যাবে আর তুমিও যাবে। তো এখন তোমার কাছে আরো একটা বিকল্প বেঁচে আছে, কিন্তু মাত্র একটাই বিকল্প। ভেবে দেখো, নয়তো সমর্পণ করো আর নিজের রাজ্যকে মগধের দাস বানাও, অথবা যেটা আমি বলছি সেটা স্বীকার করো। তাতে মগধ তোমায় ধ্বংস করবে না, বরং রাজ্য বিস্তার, মান সম্মান, ধন আর ঐশ্বর্য দেবে। এখন আমার বিবেচনায় তো দ্বিতীয় কোনো বিকল্প তোমার কাছে নেই। এই জন্য আমি যেটা বলেছি সেটা করে ফেলো। আর হ্যাঁ, এই প্রস্তাব নিয়ে আমি অনন্তকাল বসে থাকব না। তুমি চন্দ্রগুপ্তকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছ তো? আমি আর আমার সৈন্যদলও তোমাদেরকে অনুসরণ করব। হয় শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মারা যাবে, অথবা আমি কঠিন কোনো একটা সিদ্ধান্ত নেব। আরে মূর্খরা, সব কোথায় গিয়ে মরেছিস?
তোরা কি জানিস তোরা কি করছিস? তোরা কি জানিস আমি কে? কে আমি? এর ফল কিন্তু খুব খারাপ হবে। এক তো তোরা আমার সঙ্গে ছলনা করেছিস, আর তার উপর মগধের আভ্যন্তরীণ সুরক্ষা মন্ত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস। একবার আমাকে এখান থেকে বেরিয়ে যেতে দে, তারপর দেখ আমি কি করি। তারপর তোরা দেখবি আমার খেলা। ইয়া! আহ! আহ! অযথাই চিৎকার করছো। এই জায়গাটা এতটাই নির্জন যে তোমার এই আওয়াজ কেউই শুনতে পাবে না। বুঝতে পারলে আমার কথা? দেখো ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমার সবকিছু হেরে গেছি, আমার কাছে আর কিচ্ছু নেই। আমাকে ছেড়ে দাও। সামান্য অর্থের জন্য তোমার এইভাবে মিনতি করা একেবারেই শোভা পায় না, আন্তরিক সুরক্ষা মন্ত্রী। তাই আমার কাছে তোমার জন্য একটা পরিকল্পনা আছে। যদি তুমি সেটা মেনে নাও তাহলে তোমায় আমাকে কিছুই দিতে হবে না। আচ্ছা, সত্যি বলছো? ইনি হলেন আমার মিত্র, ইনি তোমাকে সব পরিকল্পনা বলবেন। পরিকল্পনার কথা কি আর বলবো, আমি তো শুধু আপনাকে এইটা বলতে এসেছি যে আমি একজন ব্যবসায়ী। পুরো ভারতে আমার ব্যবসা চলে। এখন এটা তো আপনি খুব ভালোভাবেই জানেন যে পাটলিপুত্রের প্রত্যেক বস্তুর চাহিদা সমগ্র ভারতে আছে, কেবল ওর গুণমানের জন্য। এখন উনি আমাকে যেরকমটা বলেছিলেন যে আপনি পাটলিপুত্রের আন্তরিক সুরক্ষা মন্ত্রী, তাহলে আপনার অধিকার ক্ষেত্রের মধ্যে তো অনেক গুদামও আছে নিশ্চয়ই। যদি আপনি আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে রাজি হন, তবে আপনি এর তলোয়ারের থেকেও বাঁচবেন, আর আপনার উপর আরোপ হওয়া ধারও মেটাতে পারবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন আপনাকে কি করতে হবে, তাই না? আপনাকে শুধু এটুকুই করতে হবে যে আপনার অধিকার ক্ষেত্রের মধ্যে গুদাম থেকে আমার যা যা চাই সেগুলো আপনি দিয়ে দিন, আর আমি ওই জিনিসগুলোর ব্যবসা সম্পূর্ণ ভারতে করব। দেখুন ভাই, ওই সমস্ত গুদাম মহারাজা ধননন্দের, আর ওই গুদাম থেকে কোনো জিনিস বাইরে বেরোনোর খবর যদি মহারাজা ধননন্দের কানে পৌঁছয় তাহলে উনি আমার মাথায় কেটে ফেলবেন। তবে আপনার কি মনে হচ্ছে ও আপনাকে ছেড়ে দেবে? আরে ভাই, ভয় পাবার প্রয়োজন নেই। দেখো ভাই, যে যে জিনিসপত্র আমরা তোমার গুদাম থেকে নেব, ঠিক সেই রকমই জিনিস তোমাকে ফিরিয়ে দেব। তার মানে? যেমন ধরো, আমার কাছে 400 অশ্ব আছে, কমজোরি, বুড়ো হয়ে গেছে, ভালো জাতেরও নয়। তোমাকে 400 মগধ অশ্ব ভালো জাতের আমাকে দিতে হবে, যার ব্যবসা আমি পুরো ভারতবর্ষে করব। আর তার বদলে তোমাকে আমার 400 অশ্ব দিয়ে দেব। ওই বুড়ো অক্ষম, তুমি ওই অশ্বগুলোকে নিজের অশ্বশালার মধ্যে রেখে দাও। তবে অশ্ব সংখ্যা তো ঠিকঠাকই রইল না? হ্যাঁ, 400 নিলাম, 400 দিয়ে দিলাম। এখন আপনার মহারাজ ধননন্দ কি করে জানতে পারবেন যে ভালো জাতেরটা নিয়েছি আর বুড়ো আর অক্ষমটা দিয়ে দিয়েছি? হ্যাঁ, তোমার মহারাজ ধননন্দ প্রসন্ন, তুমিও প্রসন্ন, আর এই তোমার বন্ধুও প্রসন্ন। আর ওই অশ্ব বিক্রয় করে যা লাভ পাবো তার 1 ভাগ আমি তোমাকে দিয়ে দেবো। তখন তুমি এর তরোয়াল থেকেও বেঁচে যাবে, আর তুমি ওর ধারটাও মিটিয়ে দিতে পারবে, আর বেশি আয় করে তুমি অনেক ধনীও হয়ে যাবে। এবার বলো শম্ভু, শম্ভু।
ঠিক আছে, আমি তোমাদের এই প্রস্তাবে রাজি আছি, রাজি আছি। সোমবা সোমবা। আচার্য, মগধ সেনার ভাঁড়ারে আমাদের হাত পৌঁছে গেছে। এবার ধীরে ধীরে আমরা মগধ সেনার শ্রেষ্ঠ অশ্ব আর উন্নত অস্ত্রশস্ত্র বার করে সেখানে আমাদের নিষ্ক্রিয় অশ্ব আর নিম্নমানের অস্ত্রশস্ত্র ভরতে থাকব, যাতে মগধের ওপর যখন আক্রমণ হবে তখন তার সেনাবাহিনী আগে থেকেই নিঃস্ব হয়ে থাকবে, আর আমাদের আটকানোর সময় আর পাবে না ওরা। আচার্য, আপনি কই বললেন না তো যে দিগ্বিজয় কি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? কিন্তু চন্দ্রগুপ্ত আচার্য, দিগ্বিজয় আমাদের সঙ্গে ছলনা করবে। দিগ্বিজয়, তোকে খুব চিন্তিত লাগছে। আসার সময় একটা কথাও বললি না, কি হয়েছে? কিছু না চন্দু, সামান্য জ্বর হয়েছে। জ্বর? আরে তুই আগে বলিসনি কেন? তোর জন্য ঔষধের ব্যবস্থা করতাম। কেন চিন্তা করিস এত? তোর জন্য চিন্তা করব না। আরে তুই আমার ছোটবেলার বন্ধু, তোর নয়তো কার চিন্তা করব আমি? তুই ওই দেখ ওই ঔষধি, দাঁড়া তুই, আমি নিয়ে আসছি, দাঁড়া। চন্দ্রগুপ্তর সঙ্গে তোমার সন্ধি হওয়ার আগেই গোটাটাই শেষ। তোমার রাজ্যও যাবে আর তুমিও যাবে। দিগ্বিজয়! তুই ঠিক আছিস তো? তোর মন কোথায়? হ্যাঁ, কপাল ভালো যে ঠিক সময় সাপটা দেখতে পেয়েছি, তা না হলে কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, কিছু না, আসলে আসলে একটা হরিণ দেখতে পেলাম তাই। হরিণ? তুইও না? কি হয়েছে দিগ্বিজয়? আমার জীবন তো তোর ঋণী হয়ে গেল রে। দেখ, নাটক করিস না। আমার জায়গায় তুই থাকলে তুইও এটাই করতি, তাই না? দেখি তো জ্বরটা একবার দেখি। জ্বর তো ঠিকই আছে মনে হয় এখন। হ্যাঁ, আসলে জ্বর চলে গেছে। একটা বিষয় নিয়ে, একটা সিদ্ধান্ত নিয়ে মনে খুবই অন্তর্দ্বন্দ্ব চলছিল। এখন সিদ্ধান্ত নিয়েছি, তাই জ্বরও চলে গেছে। নির্ণয়? কেমন নির্ণয়? আমি ঠিক বুঝলাম না দিগ্বিজয়। এক্ষুনি বলছি। অমাত্য!
এসব কি দিগ্বিজয়? এই অমাত্য এখানে কি করছে? ক্ষমা করিস বন্ধু, আমাকে সম্পূর্ণ বিনাশ আর লাভের মধ্যে বেছে নিতে হয়েছে। আমি অনেক ভেবেছি, আর শেষে আমার মনে হলো যে অমাত্যই ঠিক। আমি তোর সঙ্গ দিতে পারবো না চন্দু। আমার কাছে একটাই বিকল্প ছিল, মগধের সঙ্গে লড়তে পারবো না চন্দু। আমি তোর সঙ্গ দিতে পারবো না। দিগ্বিজয়, তোর মাথা ঠিক আছে? কি আজে বাজে বলছিস তুই? তুই এটা করতে পারিস না, তুই এটা কখনো করতে পারিস না। তুই আমার ছোটবেলার গুরুকুল থেকে আমাদের বন্ধুত্ব, বল সব ভুলে গেছিস না? হ্যাঁ, এটা তো হতেই পারে না। এটা তুই বলছিস না দিগ্বিজয়, এটা তুই নস। এটা তোর মুখ দিয়ে মগধ কথা বলছে, তাই না? তোর বিচারগুলোকে বিষাক্ত করা হয়েছে। তুই এটা করতে পারিস না। তুই তোর ছোটবেলার বন্ধুর সাথে এরকম করতে পারিস না দিগ্বিজয়, কখনো করতে পারিস না। ক্ষমা করিস চন্দ্রগুপ্ত, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমাকে আমার রাজ্যের জন্য এসব করতে হয়েছে চন্দু। আমাকে আমার সম্মানের জন্য এসব করতে হয়েছে চন্দু। আজকের পর কোনো বন্ধুর ওপর বিশ্বাস করবে না। এইবার আমি আর কোনো সুযোগ নিতে দেব না। তোমাকে সর্বদা মনে পড়বে চন্দ্রগুপ্ত।
মহারাজ, অমাত্য, কত বছরের প্রচেষ্টার পরে যা আমি করতে চেয়েছিলাম তা তুমি করে দেখালে অমাত্য। আরে এখন তো অত্যন্ত আনন্দের সঙ্গে মদিরা পান করার কোনো বাধাই রইল না। দিনাক দিনাক দিন দা। অমাত্য, তুমি চন্দ্রগুপ্তকে শেষ করে দিয়েছো, আমার মন জয় করে নিয়েছো তুমি। আনন্দে আত্মাকে তৃপ্ত করে দিয়েছো তুমি অমাত্য। হ্যাঁ, আমার মদিরা পান না করার প্রতিজ্ঞার পরে কত কম সময়ের মধ্যে তুমি চন্দ্রগুপ্তকে মেরে ফেললে। হ্যাঁ, তুমি সত্যি সত্যি আমার ভালো চাও। তুমি জানতে মদিরা ছাড়া মনে মনে কতটা ছটফট করছিলাম আমি। জানি না কতদিন বাঁচতাম আমি। হ্যাঁ, তুমি জানতে, তাই কত তাড়াতাড়ি মেরে ফেললে ওই চন্দ্রগুপ্তকে। আত্মা আজ কতটা তৃপ্ত বলে বোঝাতে পারবো না। এই সময়টা আমোদ প্রমোদের নয়। আমাদের সামনে চাণক্যর সংকট এখনো রয়েছে মহারাজ। ভুলে যাও ওই ব্রাহ্মণকে। আরে এখন কি করবে আরো? হ্যাঁ, নিজের সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র নিজের শিষ্য চন্দ্রগুপ্তকে ছাড়া কি করবে ও? হ্যাঁ, এখানে এসে আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবে? হ্যাঁ, আমার সঙ্গে? ভুলে যাও নিজের শিষ্যকে ছাড়া কিচ্ছু নেই আর ওর। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা যে সমগ্র ভারতে এই খবর পৌঁছে গেছে যে যখন কেউ ধননন্দের সামনে মাথা তোলার চেষ্টা করে সেই মাথা কেটে ফেলা হয়। দিনাক দিন দা। মিষ্টি, খুব মিষ্টি লাগছে আজকে আমার এই মদিরা। ওই চন্দ্রগুপ্ত সত্যি মারা গেছে তো আমার তো? কতবার ও আমার হাতের মুঠোর মধ্যে এসেও পালিয়ে গেছে। না চাইলেও না জানি কেন দুশ্চিন্তা হচ্ছে। মরে গেছে তো ও অমাত্য? তোমার চোখে মুখে সংশয়ের মেঘ কেন দেখতে পাচ্ছি আমি? তোমার কি সন্দেহ আছে ওর মৃত্যু নিয়ে? বলো। বলো অমাত্য।
না মহারাজ, কোনো সন্দেহ নেই। আমি তো ওর মৃত্যুর ঘটনার প্রত্যেকটা মুহূর্ত দ্বিতীয়বার স্মরণ করছি। মনে মনে ঘটনার সত্যতাকে আরেকবার বিচার করছি। এইবার তো ওর মৃত্যু 100% সঠিক খবর মহারাজ। সত্যি সত্যি মারা গেছে। দিনক দিনক দিন ধা অমাত্য সারা মগধে উৎসবের ঘোষণা করো। 5 দিন পরে বসন্ত উৎসব হবে। আর এইবারে মগধে বসন্ত সত্যিকারের বসন্তের মতোই যেন হয়, এমন জমকালো উৎসব হবে এবার। বসন্তেরও মনে হবে যে তাক দিনাধীন হয়ে গেল। যা আগে হয়নি আর হবেও না। এই উৎসবের জন্য যত ধন লাগবে আমার রাজকোষ থেকে নিয়ে নাও। সমগ্র ভারত থেকে সর্বশ্রেষ্ঠ ভাঁড়, মনোরঞ্জক আর সুন্দর সুন্দর নৃত্যাঙ্গনা ডাকো সবাইকে। সারা বিশ্বকে দেখিয়ে দেব আমার বৈভব, আমার ক্ষমতা, আমার ভব্যতা। সারা পাটলিপুত্র আমার সঙ্গে চন্দ্রগুপ্তের মৃত্যুর উৎসব পালন করবে। ধাত রেকেটে ধাত রেকেটে ধাত রেকেটে ধা। কি হয়েছে রাজকুমারী? কি হয়েছে? ও মরে গেছে মিকা। চন্দ্রগুপ্ত মরে গেছে। মিকা, আমাদের ভালোবাসা শেষ হয়ে গেল মিকা, শেষ হয়ে গেল। এটা না, এটা হতে পারে না মিকা।